আর আমার সাথে তেজ দেখাবে, তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল। এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতে হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানোর বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার নই। এ আসিফ, তুই বলতো ওকে আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ। আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হোয়াইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গায় ছেড়ে প্রস্থান করে। আর একটু হলে আবেগে আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়া মহিলা হবে, তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতন দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটি তোমার জন্য ব্যান, চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা। গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝলো না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? সেটা দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথার বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ার ব্যাগের সবগুলো চেন খুলে ভিতর থেকে মায়ার টিফিনের বক্সটি হাতে নিল। এক হাতে মায়ার বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ দুই আঙ্গুলের সাহায্যে একটু মুখে দিয়েই মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তাটা চিবুতে চিবুতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুললে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য ছোট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে? তুমি? মায়া নাড়িয়ে সম্মতি দিয়ে বলল। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট। টিফিন টাইম চলছে। সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে লিখে। জুইকে দিতে হবে এইগুলো, তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ার উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ার না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ার টিফিন বক্স রেখে দিয়েছে, এজন্য লেখার চাপ পড়ে টিফিন করতে গেল না সে। শ্রেয়া নাদিয়া দুজনেই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দিবে এমনটাও প্রমিস করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়ার ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে।
তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পছন্দ হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে, তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই পঞ্চম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য, ভাই পাঠিয়েছে, নিন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে, এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছিল এখানে, তাই সুমনের ভুল শুধিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারোর খোঁজে এসছো সুমন। আমি তোমার ভাবি না, আর এই পার্সেলও আমার না। মায়ার কথাই তৎক্ষণাৎ নাকচ করলো সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই ভাইয়ের মোবাইল, আপনার ছবি আমি দেখেছি। এই স্কুল ড্রেস পরাই ছিলেন ছবিতে। নিন, এবারে এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল? মায়ার ছবি, তাও অন্য কারো ফোনে, আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না, হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথাই না। মায়ার পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিতে যাবে না। মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি, এজন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ার দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখবো। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন। আরে ভাবি, বলেন। এইগুলো ভাইয়ের মতো সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে দুইটা খোঁজ পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে, আর আপনি তারে সাহসের কথা কি বলবেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত, ভাইয়ের আব্বা আছেন, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়ে পাঠাইছে আপনার জন্য। নিন, খালেন, নিন, রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাকচ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে নামক মানুষটির কে তা জানতে। এজন্য মায়াও সুমনের ভাইয়ের মায়াও প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি। তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিচে আমাদের ভাইয়ের বউ? অতি আগ্রহে জানতে চাইলো মায়া। আচ্ছা, তোর ভাইটাকে বল তো শুনি, নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ার কথায় সুমন মায়ার দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে। ভাইয়ের লোক আমারে বকবে। আমি এটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে, আমি এখন গেলাম। মায়ার বই খাতার উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পিছনে থেকে অধৈর্যের ন্যায় ডাকতে লাগলো সুমনকে। এই শোন শোন সুমন, এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিছিস বলদ। সুমন শোন, সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ার ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পিছন ডেকে লাভ হয়নি, বরং মায়ার ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ার হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তির সহিত মায়ার দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে।
বৃষ্টি তো মায়ার খাবার খেতেই মত বদলায়। খাবারগুলোর দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারলো না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটলো ক্যান্টিনে সিয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এইগুলো ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনিই অনেক খাবার আছে, এত খাবার মায়ার একার পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতেই মনে মনে আরো একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আর যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ার কি দোষ? মায়াকে ইচ্ছে করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়েই দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্তিত্বে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে। মূলত রাকিব কলেজের এদিকটাই বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো, মায়ার সাথে কৌশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইলো জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাকচ করলো। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ার কাছে অনুরোধ করায় মায়া রাজি হলো। কিন্তু রাকিবের সঙ্গে এক রিকশা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিকশা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ার সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মায়ার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ার সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিকশা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ার সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথার হু হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল, হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশের অনেক মানুষ, ভিড়ও রয়েছে। হয়তো ইলেকশনে সেমিনারের জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিস্বরে কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ার এই ধারণাটা ভুল। প্রথম করে হৃদ হঠাৎই শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তা এপাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পিছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে। মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া, তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজে রাস্তা তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়িঘর নেই? নিজের বাড়ির ঘর ফেরে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বুঝে না মায়া। সেই দিনকার মতন মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকালে যখন কোচিংয়ে গেল তখনও না, তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিংয়েই পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকালে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ার দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশিই হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়ের শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফেরার আগে আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়ার নিজের কল্পনা জল্পনা বেশ খুশি হলো। কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকালবেলা যখন মায়া কলেজে যাচ্ছিল তখন।
মায়া সবে একা রিকশায় করে কলেজ যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়া রিকশা হঠাৎই থেমে মায়া ঝুঁকে পড়তে নিলেই রিকশার হুড চেপে নিজেকে বাঁচাই পড়ার থেকে। উত্তেজিত মায়ার স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ার হাত চেপে ধরলো শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো, আরে 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 আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটা পিছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটা হাতে হাত হতে নিজেকে ছাড়াতেই টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি হয়ে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফের রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দু মাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনই রাগেরাগি অবস্থায় মায়াকে কোথাও নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন চিন্তাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ার আসার সময় জুইকে বকে এসেছিল মায়া। এজন্য জুইয়ের জন্যেও মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় দিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বর্ষা, মায়া আর জুই, সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পিছনে আসতেই সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গায় দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভেতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথা থেকে 3-4 ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাগেজ রেখে আরিফ পেছন ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চেনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে, এমনকি মায়ার কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বকাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনীতি করে, কিন্তু ভালো ছেলে কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, সে এলাকারই ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম আরে ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম সালাম। এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমার কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু, মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্র দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই, ঢাকা যাচ্ছিলাম। রিত ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত করেছেন। সেখানেই যাব ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনার এখানেই দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলো আমাদেরকে দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক, বাকি ব্যাগগুলো বের করতো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলাও তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাহিরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না। যখন সঙ্গে মায়া বা জয়ী থাকে, বোনদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলো থেকে সাহায্য নিচ্ছে সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটলো। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টারে রেখে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পিছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাঁধের একপাশে ঝুলছে মেয়েলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখিয়ালি মায়া হাত থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি, আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণের ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া। মায়ার সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো। ভাবি, আপনি এই চেয়ারটাতে বসুন,
এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণের মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায়ই মায়ার সাথে এমন হয়, চেনা নেই জানা নেই ইয়ার দামড়া বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটা কে আজও মায়া জানতে পারে না। মায়া তো বিবাহিত, মায়ার একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ার গোটা স্বামীটাই খোঁজ খবর নেয়, সেখানে মায়া এই জাতির ভাবির হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে, কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়, কে সে, তাহলে সবাই একটাই উত্তর আসে, আমাদের ভাই ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটা কি? তাদের উত্তর আপনার স্বামী ভাবি। থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখ থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। একদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ার কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিং এ পড়ে কোথাও আড্ডাও দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালা মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায় তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলে আসবে। একদম অপরিচিত মুখ মায়ার কাছে তারা, অথচ মায়ার সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিল, তারপর বিনয়ী সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাটে ভালো না, ভাইয়ের নিষেধ আছে আপনি যাতে রাস্তাঘাটে ঘোলাবেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে। আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুচকা প্যাক করে বাসায় দিয়ে আসবো, আপনি বাসায় চলে যান ভাবি। তারপর সত্যি দেখা যায় মায়ার বাসায় সেদিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে। তারা মায়া যতক্ষণ পর্যন্ত ফুচকাওয়ালা মামা থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয়ী করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া দামড়া ছেলেদের ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকটুর লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সব কিছুর প্রত্যেক সাক্ষী হচ্ছে দুই। আজকাল মায়ার সাথে সাথে জুইও অতিষ্ঠ এই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে, তখন এই জাতির ভাইরও বিষয়টা ধামাচাপা করে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো, তখনই মায়া তাক লাগলো এই ভেবে যে এই জাতিরগত ভাই নিশ্চয়ই মায়ার বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনি এমনটা মনে হচ্ছে মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানেও যায়, তখন কি হবে? চমকে তো মায়ার ধ্যান ভাঙে ফের তপু নামক ছেলেটির মৃত্যু ঢোকে। মায়া এক পলক ছেলেটির দেখানো চেয়ারে, শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। তুই তখনও মায়ার দিকে অবাক করে নজরে চেয়ে মায়া ভীতিকর দৃষ্টি তুলতেই চোখ মিলল দুজনের। মায়ার চোখের ভয়টা যেন মুহূর্তেই পড়ে ফেললো জুই। মায়ার সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিল। এই ভেবে যে ছেলেগুলোর মায়াকে ভাবি ডাক শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জড়সড় বসা মায়ার সাথে সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুইয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলোর কেউ মায়াকে আর ভাবি ডাকলো না, আরিফ বা ফুলবানু বেগমকে সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ো 2 মিনিটে সবগুলো লাগেজে নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়াল যেতে যেতে মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি, ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ার বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ, তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ! অস্বস্তিতে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্ধান পাচ্ছে না মায়া। অথচ মায়ার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, থামাথামির নামই নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এখন অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশের বাহিরে চলে গেল আজ প্রায় 1 মাস।
এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো রিত খানের সঙ্গে দেখা হবে এটাও নিশ্চিত। রিত খানকে নিয়ে ঝামেলা মুক্ত, কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অবধি যদি চলে আসে তখন কি করবে মায়া? মায়ার রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। ডিপ্রেশনে মায়ার এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠলো সেখানেই। মায়া হঠাৎ কান্নায় ব্যস্ত। প্ল্যাটফর্মে মানুষের অনেকের দৃষ্টি কঠোর হলো সে। জুই, আরিফ, ফুলবানু লাগেজ ছেড়ে মায়াকে ধরলো। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফোপালো। চিন্তিত আরিফ মায়ার কাঁধ চেপে নিজের কাছে টানলো। বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয় মায়া। তীব্র কোলাহলে গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ললাট বয়ে আসলেই চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠলো তখনই। বিরক্তি মায়া উপর হয়ে বালিশের মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমের কাছে ভাবলো মায়া, তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গায় পেয়ে মুখ তুলে তখনই চাইলো পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই, তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়াই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ার রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামার জন্য, অথচ আজকেও ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়া মন সন্তুষ্টি হলো না। বাহিরে গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলবে বড়সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়ার। বিরক্তির মায়া বিছানায় উঠে বসলো। যাতে রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত প্রায় 9টার নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রুমে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরো হয়নি মায়ার। আরো একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু বাসায় সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়াকে বিছানা ছাড়ার দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া এক হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনে আলো জ্বালাতেই মায়ার চোখ কপালে উঠল। ভোর 4:45 সময় দেখে। মায়া ভাবলো ফোনের টাইম ঠিক নেই হয়তো, তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাহিরের পরিবেশটা দেখতে চাইলো, কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অব্দি যাওয়া সম্ভব হলো না। বিরক্তি মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহিরে ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটলো। পা থামলো পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হেঁচকি তুলা কান্দন মুখটা দেখে। চোখে ঘুম পলক ঝাপটাতে গায়েব হলো মায়ার। বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলো জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুখটাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুখটাকে তাও বুঝলো না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় অমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুজনেই সোফায় বসে মত্ত হয়ে। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেই সাহসটাও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জড়সড় মায়া শুধু দরজা আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখলো সকলের চিন্তার অবসান ঘটিয়ে বাসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিত মুখ খুলল মায়া। মা রেহেনা বেগম। ওনারা চলে গেছে আরিফ। সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করলো আরিফ। হুম। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহেনা বেগম আরিফকে। আর কিছু বলেছিল ওনারা, কোনো আবদার? আর কিছু বলনি মা, ওনাদের আগে কথাই রইল। তবে ফাহাদের নানা নানুর মাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করেছিল। বেশ অনুতপ্ত ওনারা মা, আর এজন্য মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝে তপ্ত গলা স্ফোরণ কাটে জুইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একেবারে জায়গায় 2বার বিয়েটা পিছানো হয়েছে, তাও আবার ওনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দেব? 2বার কার্ড ছাপানো হয়েছে, সমাজের মানুষের আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলবো যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না? আমাদের মেয়ের বিয়ে আবারও পিছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এসব গিয়ে বললে সম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করাক,
ওনাদের ছেলেকে বিয়ে? আমরা কি ওনাদের পায়ে পড়েছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দেব না এমন বাড়িতে বিয়ে আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কাছে বিয়ে দেব। তুই ফোন করে ওনাদের না করে দে, আমরা মেয়ে দেব না। বড় ভাই, আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে জয়ী মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে পরিস্থিতি ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্য মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতিতে জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোকও এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট ওঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি, কিন্তু মুক্তা বিয়েটা আবারও কেন পিছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহল মায়া দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখলো। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্যে দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তা টেনশন বাড়িয়ে দিয়ে বাবার সম্মতি জানালো ছোট চাচার কথায়। তিনি বললেন,